ওকে, তো আমরা যেখানে ছিলাম যে এখানে সিগমা 3 এবং সিগমা 1 এই দুইটাই কোন ধরনের স্ট্রেস হবে, শেয়ার স্ট্রেস নাকি নরমাল স্ট্রেস? সিগমা 1 এবং সিগমা 3 দেখো এই যে দুইটা পয়েন্ট আছে এটা কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে আছে। তো এক্স অ্যাক্সিসে আমরা কোন ধরনের স্ট্রেসকে কনসিডার করতেছিলাম, শেয়ার নাকি নরমাল? এক্স অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে নরমাল স্ট্রেস স্যার। রেসপন্স করতে হবে। স্যার নরমাল স্ট্রেস। হ্যাঁ, নরমাল নরমাল স্ট্রেস ছিল তাই না, এক্স অ্যাক্সিসে ছিল নরমাল স্ট্রেস এবং ওয়াই অ্যাক্সিসে ছিল হচ্ছে শেয়ার স্ট্রেস। তো আমরা সিগমা, তাহলে সিগমা 1 এবং সিগমা 3 এই দুইটাই কি, এই দুইটাই কিন্তু নরমাল স্ট্রেস, ঠিক আছে। কিন্তু এই যে সিগমা 1, এই সিগমা 1টা হয় হচ্ছে ভার্টিক্যাল নরমাল স্ট্রেস, আর সিগমা 3 যেটা সেটা হয় হচ্ছে হরাইজন্টাল নরমাল স্ট্রেস। দুইটার ভিতরে পার্থক্য বোঝা গেছে যে সিগমা 1 এবং সিগমা 3 কাকে বলতেছে আমরা। সিগমা 1 যেটা সেটা জি হচ্ছে স্যার। ভার্টিক্যাল নরমাল স্ট্রেস এবং সিগমা 3 যেটা সেটা হচ্ছে হরাইজন্টাল নরমাল স্ট্রেস। এখন তাহলে বলো, এই যে ভার্টিক্যাল নরমাল স্ট্রেস আর এই যে হরাইজন্টাল নরমাল স্ট্রেস আছে, এদের ভিতরে কোনটা বড় হবে, ভার্টিক্যাল নাকি হরাইজন্টাল? স্যার স্যার যেহেতু ভার্টিক্যাল তো সিগমা বড়। 1 এর মান বেশি, সিগমা 1 হবে স্যার। হ্যাঁ সিগমা 1, হ্যাঁ সিগমা 1 যেহেতু ভ্যালুটা বেশি সিগমা 1 এর, এই কারণে ভার্টিক্যাল যে নরমাল স্ট্রেস সেটার ভ্যালু সবসময় বেশি হবে এবং হরাইজন্টাল যে নরমাল স্ট্রেসটা হবে সেটার ভ্যালু সিগমা 1 থেকে কিছুটা কম হবে। এই জিনিসটা বোঝা গেছে সবার কাছে, ক্লিয়ার তো এটা? জি স্যার। জি স্যার। জি ওকে, স্যার। ঠিক আছে। এখানে যে স্লাইডটা আছে এই স্লাইডের যে বিষয়গুলো আছে আমরা একটু আগে দেখে আসলাম। আমরা লেফট সাইডে যে গ্রাফটা ছিল সেটাও দেখলাম, যে সয়েল স্পেসিমেন্টে আসলে সিগমা 1 এবং সিগমা 3 কিভাবে কাজ করে। আর রাইট সাইডে যে গ্রাফটা আছে এটা আমরা দেখে আসলাম যে যদি হাফ সার্কেল হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে ভ্যালুগুলো আইডেন্টিফাই করতে পারি এক গ্রাফ থেকে। তো আমরা এটা এখানে দেখবো না, আমরা আরেকটি যে আমাদের ম্যাথে যদি আমাদেরকে এই যে শেয়ার স্ট্রেস, আমরা যে দুইটা নরমাল স্ট্রেস পড়লাম, একটা হচ্ছে ভার্টিক্যাল নরমাল স্ট্রেস আর একটা হচ্ছে হরাইজন্টাল নরমাল স্ট্রেস যে আমরা পড়লাম, এই দুইটার ভ্যালু যদি আমাদেরকে আইডেন্টিফাই করতে আসে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা বের করব। তো এখানে দেখো, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে 11.7, এটা দেখা যাচ্ছে 11.7, জি স্যার। মিডলে একটা ইকুয়েশন দেওয়া আছে। তো ইকুয়েশনটা আমরা সবাই একটু খেয়াল করি। দেখো শুরুতেই লেখা আছে যে সিগমা 1 প্রাইম ইকুয়াল সিগমা 3 প্রাইম ইন্টু 1 প্লাস সাইন 5 প্রাইম ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন 5 প্রাইম প্লাস 2c cos 5 প্রাইম ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন 5 প্রাইম। এই ইকুয়েশনটাকে 11.7 নাম দেওয়া আছে। এখন আমরা ইকুয়েশনটা শুরুতে কি দেখতেছি যে সিগমা 1 প্রাইম ইকুয়াল দেওয়া। তো সিগমা 1 প্রাইম যেটা ছিল এটা কি ছিল বলো, সিগমা 1 প্রাইম স্যার ভার্টিক্যাল নরমাল স্ট্রেস। ভার্টিক্যাল নরমাল ভার্টিক্যাল মানে নরমাল স্ট্রেস। বাট ইফেক্টিভ হ্যাঁ যেটা। হ্যাঁ, এইটা খেয়াল করতে হবে। দেখো সিগমা 1 দেওয়া নাই কিন্তু এখানে কি দেওয়া আছে, সিগমা সিগমা 1 1 প্রাইম। প্রাইম। হ্যাঁ, তো প্রাইম কখন আসে, প্রাইম আসে যখন আমরা ইফেক্টিভ কোনো কিছু বের করি তার জন্য। হ্যাঁ, এই জিনিসটা সবাই খেয়াল রাখবা যে তোমাদের ম্যাথে যদি ইফেক্টিভ ভার্টিক্যাল নরমাল স্ট্রেস বের করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে 11.7 যে ইকুয়েশনটা আছে আমরা সেটা ব্যবহার করব। কারণ কি দেখো যে এই ইকুয়েশনে সবকিছু কিন্তু ওই যে প্রাইম দেওয়া আছে, যেমন সিগমা 1 প্রাইম ইকুয়াল সিগমা 3 প্রাইম, আবার ফাই যেগুলো আছে ফাইও সব প্রাইম, ঠিক আছে। সো এখানে সবই প্রাইমে দেওয়া আছে। এই কারণে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা কিন্তু আমরা ইফেক্টিভের জন্য পাবো, বা ইফেক্টিভ ভার্টিক্যাল নরমাল স্ট্রেস যদি আমাদেরকে বের করতে বলে আমরা তার জন্য এই ইকুয়েশনটা ব্যবহার করব। আচ্ছা, এখন দেখো এই ইকুয়েশনে দুইটা মেইনলি ত্রিকোণমিতিক্যাল দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে 1 প্লাস সাইন 5 প্রাইম ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন 5 প্রাইম, আর ওই পাশে আরেকটা ট্রিকোণমিতিক্যাল ফর্মুলা আছে সেটা হচ্ছে cos 5 প্রাইম ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন 5 প্রাইম। এখন এই যে দুইটা ত্রিকোণমিতিক ফর্মুলা বা দুইটা ত্রিকোণমিতিক ইকুয়েশন, এই দুইটা ত্রিকোণমিতিক ইকুয়েশনকে টেনে কনভার্ট করা যায়। এগুলা ইন্টারমিডিয়েট সিলেবাসে ছিল যে ত্রিকোণমিতিক যে ফর্মুলা, এই ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো ইন্টারমিডিয়েটের সাধারণত ম্যাথমেটিক্স যেটা আছে হায়ার ম্যাথ সেই ম্যাথের এই পার্টটা থাকে।
তো দেখো, যদি তোমাদের খেয়াল না থাকে, এখানে আমি ইকুয়েশন গুলো দিয়ে দিয়েছি যে এই সাইনের ইকুয়েশনকে কিভাবে টেনে কনভার্ট করা যায়। সেটা হচ্ছে যে 1 + sin 5 প্রাইম ডিভাইডেড বাই 1 - sin 5 প্রাইম, এটাকে যদি আমরা টেনে কনভার্ট করতে চাই, সেই ক্ষেত্রে ইকুয়েশনটা আসে হচ্ছে tan² 45 + 5 প্রাইম ডিভাইডেড বাই 2। আর আমাদের আরেকটা যে ত্রিকোণমিতিক ইকুয়েশন ছিল যে cos 5 প্রাইম ডিভাইডেড বাই 1 - sin 5 প্রাইম, এটাকে যদি আমরা টেনে কনভার্ট করতে চাই, এটাকে আমরা লিখতে পারবো যে tan 45 + 5 ডিভাইডেড বাই 2। এই দুটো জিনিস বোঝা গেছে? আমরা কি করলাম, সাইনের ইকুয়েশনকে টেনে কনভার্ট করে নিলাম। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, এবার তাহলে এবার আমরা কি করব, এবার আমাদের এই যে 11.7 যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে যে জায়গাগুলোতে সাইন ছিল, কস ছিল, ওইগুলাকে আমরা টেনে কনভার্ট করে ফেলবো। সেই জিনিসটা আমরা এখন করব। তাহলে আমরা যদি একটু দেখি এখানে, আমাদের আমরা দুইটা ইকুয়েশন দেখলাম যে সাইনকে কিভাবে টেনে কনভার্ট করতে পারি, এবং কজের যে ইকুয়েশনটা ছিল সেটার সাহায্যে আমরা কিভাবে টেনে কনভার্ট করতে পারি। এবার আমাদের যে 11.7 ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনে যদি আমরা এই দুইটা ভ্যালু বসাই দিই, তাহলে দেখো ইকুয়েশনটা কিরকম হয় এখন। সেটা হচ্ছে σ1 প্রাইম ইকুয়াল σ3 প্রাইম tan² 45 + 5/2। তো এই tan² কার জায়গা থেকে আসলো বা কোথায় ছিল এটা? এটা কিন্তু ওই যে σ3 প্রাইমের সাথে ছিল কিন্তু 1 + sin 5 প্রাইম ডিভাইডেড বাই 1 - sin 5 প্রাইম, তাই না? 11.7 যে ইকুয়েশনটা ছিল, এখন ওইটাকে আমরা কিসে কনভার্ট করে ফেললাম ওই জায়গায়। এখন আমরা কিন্তু এই যে tan² 45 + 5/2 এটা নিয়ে আসলাম। প্লাস কি ছিল, প্লাস 2c প্রাইম ছিল হচ্ছে cos 5 প্রাইম ডিভাইডেড বাই 1 - sin 5 প্রাইম। সেটাকে এখন আমরা কি লিখতেছি, এটা সমান সমান আবার লেখা যায় tan 45 + 5 ডিভাইডেড বাই 2। এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা 11.8 নাম দিচ্ছি। 11.8 যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটা কি সবার কাছে ক্লিয়ার যে কিভাবে আসলো? জি স্যার ওই স্যার ইকুয়েশন থেকে স্যার। 11.7। কারো কোনো কোশ্চেন আছে? না কারো স্যার। যদি কোনো কোশ্চেন থাকে করতে হবে, কারণ এই ইকুয়েশন গুলো আমরা ব্যবহার করব পরবর্তীতে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো তোমরা এটা। আচ্ছা, এখন দেখো, এখন 11.8 যে ইকুয়েশনটা আমরা দেখলাম, এটার সাহায্যে আমরা 11.9 যে আরেকটি ইকুয়েশন আছে সেটা আমরা এখানে দেখব। 11.9 ইকুয়েশনটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখো কি লেখা আছে যে σ1 ইকুয়াল σ3 tan² 45 + 5 ডিভাইডেড বাই 2 প্লাস 2c tan 45 + 5 ডিভাইডেড বাই 2। এখন তোমরা বলো যে 11.8 এবং 11.9 যে ইকুয়েশনটা আছে, এই দুইটার ভিতরে মেইন পার্থক্যটা কি, মেইন ডিফারেন্সটা কি এই দুইটার ভিতরে? আচ্ছা, প্রাইম নেই স্যার। স্যার এটা 11.9 ইফেক্টিভ না। একটা হচ্ছে ইফেক্টিভ, একটা হচ্ছে নরমাল স্ট্রেস। হ্যাঁ, তো ইফেক্টিভের জন্য আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা কোন ইকুয়েশনটা ব্যবহার করব? 11.8 নাকি 11.8 11.9? 11.8 স্যার। 11.8। হ্যাঁ, 11.8টা হচ্ছে আমরা ইফেক্টিভ যে ভার্টিক্যাল নরমাল স্ট্রেস তার জন্য ব্যবহার করব, আর 11.9টা কার জন্য ব্যবহার করব? 11.9 যে ইকুয়েশনটা আছে সেটা নরমাল আমরা কার স্ট্রেস, জন্য ব্যবহার করব? হ্যাঁ, নরমাল স্ট্রেস তো ঠিক আছে, ইফেক্টিভের জন্য নাকি নরমাল টোটালের স্ট্রেসটা জন্য? স্যার টোটাল। টোটাল হ্যাঁ, টোটাল হ্যাঁ, টোটাল ভার্টিক্যাল স্ট্রেস। নরমাল স্ট্রেস যদি আমাদেরকে আইডেন্টিফাই করতে বলে, সেই ক্ষেত্রে আমরা 11.9 যেটা আছে এটা ব্যবহার করব। এই দুইটা জিনিস সবার কাছে ক্লিয়ার তো? জি জি স্যার। স্যার। ওকে, ঠিক আছে। এই দুইটা জিনিস খেয়াল রাখবা যে আমাদেরকে যদি ইফেক্টিভ ভার্টিক্যাল নরমাল স্ট্রেস বের করতে বলে, সেই ক্ষেত্রে আমরা 11.8 ব্যবহার করব, আর আমাদেরকে যদি টোটাল ভার্টিক্যাল নরমাল স্ট্রেস বের করতে বলে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? 11.9। তো এই ইকুয়েশনটা মনে রাখার জন্য আমি একটু সহজ হয়ে বলে দিই। সেটা হচ্ছে, দেখো প্রথম যে পোর্শনটা ছিল σ3 এর সাথে বা σ3 প্রাইমের সাথে, সেখানে কিন্তু tan² ছিল। স্টুডেন্টরা এই জিনিসটা বারবার ভুল করে, আমি দেখছি অনেকবার। সেটা হচ্ছে এই tan² এর জায়গায় তারা শুধুমাত্র tan বসায় দেয়, ঠিক আছে? তাড়াহুড়ার কারণে বা যে কোনো এক্সামের প্রেশারের কারণে হতে পারে। তো এখানে খেয়াল রাখবে, ইকুয়েশনে প্রথমে যে অংশটা আছে সেখানে tan² আছে, এবং পরের যে অংশটা আছে 2c এর সাথে, সেখানে কিন্তু শুধুমাত্র tan আছে। ইকুয়েশন বসানোর সময় এই জিনিসটা সবাই খেয়াল রাখবে, ঠিক আছে? এটা খেয়াল থাকবে তো সবার? জি স্যার। জি স্যার। ওকে।
তাহলে আমরা যে দুটি ইকুয়েশন ছিল আমরা দেখে ফেললাম। এখন আমরা কিছু থিওরিটিক্যাল বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইনক্রিজ দ্য নর্মাল স্ট্রেস ইন ওয়ান ডিরেকশন। আমরা যদি যে দুইটা নর্মাল স্ট্রেস ছিল, যে ইফেক্টিভ, একটা হচ্ছে ভার্টিক্যাল ছিল, আরেকটা ছিল হচ্ছে হরাইজন্টাল। তো এই দুইটার ভিতরে আমরা যদি ভ্যালু ইনক্রিজ করতে চাই বা আমরা যদি স্ট্রেসের ভ্যালুটাকে বাড়াইতে চাই যে কোনো এক ডিরেকশনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সবসময় মেজর যে প্রিন্সিপাল স্ট্রেস আছে সেই ডিরেকশনটাকে আমাদের কনসিডার করতে হবে বা সেই ডিরেকশনে আমরা ভ্যালুটা বাড়াবো। কারণ কি? কারণ হচ্ছে আমরা সবসময় জানি যে আমাদের সিগমা ওয়ান এর যে ভ্যালুটা হয় সেটা সিগমা থ্রির ভ্যালু থেকে সবসময় বড় হতে হবে। সো আমরা যদি এখানে বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সিগমা ওয়ানে বৃদ্ধি করতে হবে। সিগমা থ্রিতে বৃদ্ধি করলে অনেক সময় দেখা যায় সেটা সিগমা ওয়ান থেকে বড় হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের শিয়ার স্ট্রেসের যে কন্ডিশন বা যে ফুলফিলিং ক্রাইটেরিয়া সেটা কিন্তু হ্যাম্পার হয় বা গ্রাফ ঠিকভাবে আসে না। সো এই কারণে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে যখন স্ট্রেস ইনক্রিজ করতেই হবে সেই ক্ষেত্রে আমাদেরকে ভার্টিক্যাল সাইডে আমরা স্ট্রেসটা ইনক্রিজ করি, এবং যে সাইডে স্ট্রেসের ভ্যালুটা বেশি থাকে বা যে সাইডে স্ট্রেসের ভ্যালুটা আমরা ইনক্রিজ করি সেই সাইডটাকে আমরা বলি মেজর সাইড। বা যেহেতু এখানে আমরা স্ট্রেসকে ইনক্রিজ করতেছি, তো এটাকে আমরা বলবো হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস। আর হরাইজন্টাল যে সাইডে আমরা ইনক্রিজ করি না ভ্যালুটাকে, সেটাকে আমরা বলি হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। দুইটা জিনিস ক্লিয়ার সবার কাছে, যে মেজর কাকে বলবো এবং মাইনর কাকে বলবো? যে সাইডে আমরা ভ্যালুটাকে জি স্যার। ইনক্রিজ করব সেই সাইডটাকে আমরা বলবো মেজর, আর যে সাইডকে আমরা ভ্যালু ইনক্রিজ করব না বা আমরা সেম রেখে দেব সেটাকে আমরা বলবো মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। তো এখানে তাহলে ভার্টিক্যাল যে সাইডটা সেটা কি হবে? সেটা হবে হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, আর হরাইজন্টাল যে সাইডটা থাকবে সেটাকে আমরা কি বলবো? মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। দুইটা জিনিস ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার ওকে। এরপরে আমরা যদি শেয়ার স্ট্রেসকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে চাই, যে কোনো একটা সয়েল স্পেসিমেন্টের উপরে আমরা যদি শেয়ার স্ট্রেসকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে একটা সিচুয়েশনকে কনসিডার করতে হবে। তো এখানে লেখা আছে যে কনসিডার দ্য ফলোইং সিচুয়েশন: এ নর্মাল স্ট্রেস ইজ অ্যাপ্লাইড ভার্টিক্যালি অ্যান্ড হেল্ড কনস্ট্যান্ট। এ শেয়ার স্ট্রেস ইজ দেন অ্যাপ্লাইড আনটিল ফেইলিউর। এখানে হচ্ছে কি করব, আমরা ভার্টিক্যালি একটা স্ট্রেসকে অ্যাপ্লাই করব। ভার্টিক্যালি যে স্ট্রেসটা অ্যাপ্লাই হয় সেটাকে বলা হয় নরমাল স্ট্রেস, এবং এটাকে কনস্ট্যান্ট রাখবো, মানে শুরুতে যতটুকু দিচ্ছিলাম সেই ততটুকুই আমরা রেখে দিব কনস্ট্যান্ট করে। আরেকটা কি করব, আরেকটা হচ্ছে আমরা সয়েলের ভিতরে শেয়ার স্ট্রেসকে অ্যাপ্লাই করব। কতক্ষণ পর্যন্ত আমরা এটাকে অ্যাপ্লাই করব? আনটিল ফেইলিউর, মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সয়েলটা ফেল করে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে শেয়ার স্ট্রেসে অ্যাপ্লাই করে রাখবো। তো আমরা এই দুইটা ওয়ে আসলে দেখলাম যে দুইটা ওয়েতে আসলে কিভাবে আমরা নরমাল স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস একটা সয়েলের উপরে অ্যাপ্লাই করতে পারি, সেই দুইটা প্রসেস আর কি এখানে। যে আমরা হয় কি করতে পারি, আমরা হচ্ছে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডিরেকশনে আমরা কি করব, আমরা হচ্ছে নরমাল স্ট্রেসকে অ্যাপ্লাই করতে পারবো। তো যে সাইডে আমাদের নরমাল স্ট্রেসের ভ্যালুটা বেশি হয় সেটাকে আমরা মেজর প্রিন্সিপাল স্ট্রেস বলি, এবং যে সাইডে কিছুটা কম থাকে ভ্যালু সেটাকে আমরা মাইনর প্রিন্সিপাল স্ট্রেস বলে থাকি। আরেকটা আমরা কি দেখলাম, আরেকটা হচ্ছে আমরা ভার্টিক্যালি যে ফোর্সটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে নরমাল স্ট্রেস, এটা কনস্ট্যান্ট রাখতে হবে, এবং সয়েলের ভিতরে শিয়ার স্ট্রেসকে অ্যাপ্লাই করতে হবে। কতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে? আনটিল ফেইলিউর, ফেইলিউর হওয়ার পর্যন্ত আমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। দুইটা ওয়ে আর কি। আচ্ছা, এখন আমরা আরেকটা ইকুয়েশন দেখবো এখান থেকে। আমরা যে ইকুয়েশন গুলো দেখতেছি এই ইকুয়েশন গুলো কিন্তু ম্যাথে কাজে লাগবে, তো সবাই একটু ভালো করে খেয়াল করবো ইকুয়েশন আমরা যতগুলো দেখবো। তো এখানে হচ্ছে মোহকোলাম যে সার্কেলটা থাকে বা মোহ সার্কেলে যে স্ট্রেসটা থাকে, আমরা এই উপরে যে ফিগারটা আছে এই ফিগারটা আমরা আগেই দেখে আসছি যে আহ, এখানে উপরে ফিগারটা যদি আমরা দেখি সেটা ভার্টিক্যাল ডিরেকশনে থাকে হচ্ছে সিগমা ওয়ান বা সিগমা ওয়ান প্রাইম বলতে পারি আমরা এটাকে। আর আর হরাইজন্টাল ডিরেকশনে থাকে হচ্ছে সিগমা থ্রি বা সিগমা থ্রি প্রাইমও থাকতে পারে। আর সয়েলের ভিতরে এই সিগমা ওয়ান সিগমা থ্রির কারণে যে সিগমাটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে নর্মাল স্ট্রেস। আর এর ভার্টিক্যাল ডিরেকশনে যেটা থাকে সেটা হচ্ছে শেয়ার স্ট্রেস। তো এখন যদি এই শেয়ার স্ট্রেস আর নর্মাল স্ট্রেস একসাথে আসে কোনো সয়েলে, সেই ক্ষেত্রে ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে বা সেই ক্ষেত্রে আলটিমেট ইকুয়েশনটা কি আসলে? তো
তো আমরা কিন্তু এই যে রাইট সাইডে যে ইকুয়েশনটা আছে ইয়েলো কালারে মার্কিং করা, এটা এই লেফট সাইডে দুইটা ইকুয়েশনে কম্বাইন করে আসে। তো আমরা লেফট সাইডের ইকুয়েশন দুইটা কম্বাইন করার পরে যে ইকুয়েশনটা হয় আলটিমেটলি সেটা আমরা দেখব। সেটা হচ্ছে টাউ স্কোয়ার প্লাস সিগমা প্রাইম মাইনাস সিগমা 1 প্লাস সিগমা 1 প্রাইম প্লাস সিগমা 3 প্রাইম ডিভাইডেড বাই 2 এটার হোল স্কোয়ার ইকুয়াল সিগমা 1 প্রাইম মাইনাস সিগমা 3 প্রাইম ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার। এখানে টাউটা কি? এখানে টাউ হচ্ছে শেয়ার স্ট্রেসের ভ্যালু। সিগমা যেটা আছে শুধু সিগমাটা হচ্ছে নরমাল স্ট্রেস। সিগমা 1 এবং সিগমা 3 যেটা আছে সিগমা 1টা হচ্ছে ভার্টিক্যাল সাইডে যে নরমাল স্ট্রেসটা আসে, সিগমা 3 যেটা আছে সেটা হচ্ছে হরাইজন্টাল সাইডে যে নরমাল স্ট্রেসটা আসে। তো এই চারটা জিনিস যদি আমাদের কোনো ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হয় বা এই চারটা জিনিস রিলেটেড যদি একটা ম্যাথ আসে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ইকুয়েশনটা ব্যবহার করব যে আমাদের ম্যাথে যদি শেয়ার স্ট্রেসের ভ্যালু, নরমাল স্ট্রেসের ভ্যালু এবং ভার্টিক্যাল নরমাল স্ট্রেস এবং হরাইজন্টাল নরমাল স্ট্রেস এই চারটা রিলেটেড যদি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, সেই কম্বাইন্ড ফর্মুলা হচ্ছে এইটা। এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করতে হবে বুঝতে পারছো সবাই? যে যখন এই চারটা জিনিসই ম্যাথে একসাথে আসবে সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব, তাছাড়া কিন্তু না। ঠিক আছে? যদি আমাদেরকে শেয়ার স্ট্রেস থাকে, নরমাল স্ট্রেস থাকে, ভার্টিক্যাল নরমাল স্ট্রেস এবং হরাইজন্টাল নরমাল স্ট্রেস এই চারটা জিনিস যদি একসাথে থাকে কোনো ম্যাথে এবং সেইখান থেকে যদি আমাদেরকে যে কোনো একটা বের করতে বলে, সেই ক্ষেত্রে আমরা এই যে ইকুয়েশনটা আছে কম্বাইন্ড ইকুয়েশন, এই কম্বাইন্ড ইকুয়েশনটা ব্যবহার করব। এটা সবার কাছে ক্লিয়ার যে কখন এটা অ্যাপ্লাই হবে? জি স্যার। ওকে, আমরা এই ইকুয়েশনটা দেখে আসলাম একটু আগে। আচ্ছা, এরপরে আমরা এখানে আরো দুইটা জিনিস আমরা এখানে আরেকটু ডিটেলসে পড়বো, কারণ এই দুইটা জিনিস আবার লাগবে। সেটা হচ্ছে যে আমরা মহকুলম ফেইলিওর ক্রাইটেরিয়া যেটা ছিল সেটা আমরা দেখে আসছিলাম কিছু একটু আগে, যে আসলে ফেইলিওর ক্রাইটেরিয়াটা কিভাবে ঘটে। তো আমরা এখানে টোটাল স্ট্রেসের বিষয়টা এবং ইফেক্টিভ স্ট্রেসের বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার হবো এই গ্রাফের সাহায্যে। তো এখানে এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা ওয়াই অ্যাক্সিসে কি থাকবে? ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে শেয়ার স্ট্রেস, এক্স অ্যাক্সিস যেটা আছে সেটাতে থাকবে হচ্ছে নরমাল স্ট্রেস। তো এখানে রেড কালারের যে লাইন সেটা হচ্ছে ফেইলিওর এনভেলপ, বা এটা বলতে পারো যে শেয়ার স্ট্রেসের যে লাইন সেটা হচ্ছে এটা। তো এখানে তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিসে যতটুকু কাট করবে এই লাইনটা সেটাকে আমরা বলবো হচ্ছে সি বা কোহেশন। এবং এই যে রেড লাইনটা বা ফেইলিওর এনভেলপ, এটার যে স্লপ হবে সেই স্লপটাকে আমরা বলবো হচ্ছে ফাই, যেটাকে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বলা হয়। এবং এখানে আমরা যে শেয়ার স্ট্রেসের ভ্যালুটা পাবো টাউ এফ, এটা সমান সমান আমাদের ইকুয়েশনটা আসবে হচ্ছে সি প্লাস সিগমা টেন ফাই। তো তাহলে আমরা এই জিনিসগুলা দেখলাম। তো এই জিনিসগুলা সে আমরা নিচে একটা আছে দেখো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস the soil can take without failure under normal stress of sigma. তো এই লাইনটা ইম্পর্টেন্ট বা এই লাইনটা বুঝতে হবে এখানে আসলে। সেটা হচ্ছে যে টাউ এফ ইজ দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস দ্য সয়েল ক্যান টেক উইদাউট ফেইলিওর আন্ডার নর্মাল স্ট্রেস। তার মানে এখানে যতটুকু নর্মাল স্ট্রেস আসবে সেটা যদি আমরা সেটা যদি ফেইলিওর না ঘটাইতে পারে সয়েলে, তো সেইখান থেকে আমরা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা পাবো। কারণ আমরা শেয়ার স্ট্রেসের যে ফর্মুলা দেখলাম সেই ফর্মুলাতে কিন্তু নর্মাল স্ট্রেস ছিল, তাই না? যে টাউ এফ ইকুয়াল সি প্লাস সিগমা। এই যে সিগমা এটা আসলে কি? এই সিগমাটাই কিন্তু নর্মাল স্ট্রেস। তো এই সিগমার ভ্যালু যতক্ষণ পর্যন্ত আমরা পাবো বা যতক্ষণ পর্যন্ত ফেইলিওর না ঘটবে ততক্ষণ পর্যন্ত আমরা যে ভ্যালুটা পাবো এখানে ম্যাক্সিমাম, সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। তার মানে আমরা সহজ কথায় যদি এটা একটু বুঝতে চাই, সেটা হচ্ছে সয়েলের ফেইলিওর হওয়ার আগ পর্যন্ত আমরা শেয়ার স্ট্রেসের যে ভ্যালুটা পাবো সেটাই হবে হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, এবং সয়েলের ফেইলিওর হওয়ার আগ পর্যন্ত নরমাল স্ট্রেসের ভ্যালুটা আমরা কনসিডার করবো এখানে। এই জিনিসটা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে। আর এই ইকুয়েশনটা কিন্তু সবাই খেয়াল রাখবা যে টাউ এফ ইকুয়াল সি প্লাস সিগমা টেন ফাই, এটা কিন্তু শেয়ার স্ট্রেসের যে ফর্মুলা ছিল শুরুতে আমরা দেখে আসছিলাম 11.2 তে, সেটাই। স্যার এই শেষের লাইনটা আরেকবার একটু বললে ভালো হতো।
আচ্ছা ঠিক আছে, আমি শেষের লাইনটা আরেকবার বলতেছি। আমাদের শেষের লাইন কি ছিল? শেষের লাইনটা ছিল হচ্ছে টাউ এফ ইজ দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস দ্য সয়েল ক্যান টেক উইদাউট ফেইলর আন্ডার নর্মাল স্ট্রেস অফ সিগমা। এটা দ্বারা বোঝায় হচ্ছে একটা সয়েলের উপরে আমরা যখন স্ট্রেস অ্যাপ্লাই করি, ধরো হচ্ছে কি কি স্ট্রেস আসতে পারে, শিয়ার স্ট্রেস আসতে পারে, নর্মাল স্ট্রেস আসতে পারে, এই ধরনের স্ট্রেস আসতে পারে সয়েলের উপর। তো স্ট্রেস যখনই আসবে, স্ট্রেসের ভ্যালু যত ইনক্রিজ করবো আমরা, সয়েলটা ফেইলিওর হওয়ার পসিবিলিটি কি বেশি থাকে নাকি কম হয় যদি আমরা স্ট্রেস ইনক্রিজ করি? বেশি হয়। স্যার বেশি থাকে, তাই না? আমরা যত স্ট্রেস বাড়াবো তত ফেইলিওর হওয়ার যে পসিবিলিটি সেটা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা স্ট্রেস বাড়াচ্ছি, তো স্ট্রেস যদি আমরা বাড়াই, আমরা যদি নর্মাল স্ট্রেসটাকে ইনক্রিজ করি, শেয়ার স্ট্রেসের ভ্যালু কি করবে? ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ ইনক্রিজ করবে? করবে। শেয়ার নর্মাল স্ট্রেসের ভ্যালু ইনক্রিজ করলে হ্যাঁ, নর্মাল স্ট্রেসের ভ্যালু যদি আমরা ইনক্রিজ করি সেক্ষেত্রে শেয়ার স্ট্রেসের ভ্যালু ইনক্রিজ করে, কারণ যেহেতু প্লাস চিহ্ন আছে এখানে। সো এখানে আমরা নর্মাল স্ট্রেস যত বাড়াবো শেয়ার স্ট্রেসের ভ্যালু তত বৃদ্ধি পাবে। কিন্তু একটা পয়েন্টে এসে দেখা যাবে যে আমরা স্ট্রেস বাড়াইতে বাড়াইতে এক সময় এসে সয়েলটা ফেল করবে। তো এই যে ফেল করে বা এই ফেল করার আগে আমরা যতটুকু স্ট্রেস অ্যাপ্লাই করতে পারি একটা সয়েলে, সেইখান থেকেই আমরা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা পাই। বুঝতে পারছো এটা, যে কখন আমরা ম্যাক্সিমাম পাবো? ফেল করার আগ পর্যন্ত যতটুকু শেয়ার স্ট্রেস অ্যাপ্লাই করা যায় একটা সয়েলে, সেটাই হচ্ছে কি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। এটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, ঠিক আছে। তো এটা আমরা দেখলাম হচ্ছে, এটা কোন কন্ডিশনের জন্য ছিল বলো তো? টোটাল নাকি ইফেক্টিভ? টোটাল। টোটাল, হ্যাঁ। এরপরে আমরা ইফেক্টিভের পোর্শনে চলে আসবো। ওকে, আমরা যদি ইফেক্টিভটা দেখি, ইফেক্টিভেও সেই একই জিনিস, যে ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে টাও, এক্স অ্যাক্সিসে থাকবে সিগমা প্রাইম। তো এখানে ওয়াই অ্যাক্সিস কে যতটুকু ডিস্টেন্সে কাট করবে সেটা হবে হচ্ছে ইফেক্টিভ কোহেশন। এক্স অ্যাক্সিস না, আমাদের যে লাইনটা আছে সেই লাইনের যে স্লপটা হবে সেটা হচ্ছে ফাই প্রাইম, যেটা হচ্ছে ইফেক্টিভ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তো এখানে এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে সিগমা কিন্তু হবে না, এখানে কি হবে? সিগমা প্রাইম, তাই না? যেহেতু আমরা ইফেক্টিভ এরটা কনসিডার করতেছি এখানে। তো এখানে সিগমা প্রাইমটা হচ্ছে ইফেক্টিভ নরমাল স্ট্রেস, তাই না? সিগমা প্রাইমটা। তো এই যে ইফেক্টিভ, এই ইফেক্টিভটা আসলে আমাদেরকে কিন্তু বের করে নিতে হবে, আমাদেরকে কিন্তু বলে দিবে না, বা বলে দেওয়া থাকতে পারে, আবার অনেক সময় বলে নাও দেওয়া থাকতে পারে। তো যদি আমাদেরকে বের করতে হয় ইফেক্টিভের ভ্যালু, সেটা আমরা দুইটা কন্ডিশন থেকে বের করতে পারি। আমরা জানি যে টোটাল স্ট্রেস যেটা হয়, টোটাল স্ট্রেস দুইটা জিনিসের কম্বাইন্ড বা কম্বিনেশনে আসে। একটা হচ্ছে সয়েলের যে স্ট্রেসটা হয় সেটা হচ্ছে ইফেক্টিভ, আর ওই সয়েলের ভিতরে যদি কোনো ওয়াটার থাকে সেখান থেকে আসে, তাই না? এই দুইটা জি স্যার। কন্ডিশন থেকে আসে। জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা এখান থেকে একটা ইকুয়েশন আমরা বের করতে পারি, সেটা হচ্ছে যে টোটাল স্ট্রেস ইকুয়াল কি হবে? ইফেক্টিভ স্ট্রেস প্লাস পোর ওয়াটার প্রেসার, বা ওয়াটারের যে প্রেসারটা আসে, তাই তো? জি স্যার, তাহলে তার মানে এখান থেকে যদি, জি স্যার। হ্যাঁ স্যার টোটাল প্রেসার থেকে পোর ওয়াটার প্রেসার বাদ দিলে আমরা ইফেক্টিভ পাবো। হ্যাঁ হ্যাঁ, এই তো এই জিনিসটা এখানে বুঝতে হবে আসলে, যে আমরা ইফেক্টিভ স্ট্রেস বা ইফেক্টিভ প্রেসার যদি বের করতে চাই, সেই ক্ষেত্রে এটাকে আমাদের কি করতে হবে? এটাকে আমাদের টোটাল যে প্রেসারটা থাকবে, আমাদের টোটাল প্রেসার থেকে আমাদেরকে ইফেক্টিভ প্রেসার, আমাদের পোর ওয়াটার যে প্রেসারটা আছে সেটাকে যদি আমরা বাদ দিতে পারি, সেখান থেকে আমরা ইফেক্টিভ যে প্রেসার বা ইফেক্টিভ যে স্ট্রেস সেটা পেয়ে যাব। বুঝতে পারছো এটা সবাই? জি স্যার। জি ওকে, স্যার। আচ্ছা এবার দেখো এখানে আরেকটা জিনিস একটু বুঝতে হবে, যে আমরা এই যে পোর ওয়াটার প্রেসার, এই ভ্যালুটা কোথা থেকে পাবো? অনেক সময় ম্যাথে পোর ওয়াটার প্রেসারের ভ্যালুটা দেওয়া থাকে, আর যদি না দিয়ে দেয় ম্যাথে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এর ভ্যালুটা 9.81 কিলো নিউটন পার মিটার কিউব এটা ব্যবহার করতে হবে। খেয়াল থাকবে যে আমাদের ম্যাথে সাধারণত দিয়ে দেয় পোর ওয়াটার প্রেসারের ভ্যালুটা, যদি না দিয়ে দেয় সেই ক্ষেত্রে আমরা ইফেক্টিভ স্ট্রেসের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমাদের, অবশ্যই ম্যাথে টোটাল স্ট্রেস তখন দিয়ে দিবে, সেই টোটাল স্ট্রেসের ভ্যালুটা থেকে আমাদেরকে পোর ওয়াটার প্রেসার যেটা থাকবে সেটাকে আমাদের 9.81 কনসিডার করে ওই টোটাল স্ট্রেস থেকে ওই ভ্যালুটা বাদ দিলেই আমরা ইফেক্টিভ স্ট্রেসটা পাবো।
এই জিনিসটা সবাই বুঝতে পারছো যে ইফেক্টিভ স্ট্রেস কখন আসবে বা কখন আমরা ব্যবহার করব? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এটাই ছিল হচ্ছে এখানকার বোঝার বিষয় যে আসলে ইফেক্টিভ স্ট্রেস যদি আসে সেক্ষেত্রে অনেক সময় ভ্যালুটা ডিরেক্টলি দেওয়া থাকে না। সেক্ষেত্রে আমাদেরকে এটা বের করে নিতে হয় টোটাল স্ট্রেস থেকে। টোটাল স্ট্রেসকে যদি আমরা পোর ওয়াটার প্রেসার থেকে বাদ দিই, সেখান থেকে আমরা ইফেক্টিভ যে নরমাল স্ট্রেস সেটা আমরা পেয়ে থাকি সাধারণত। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে কোহেশনের ভ্যালু এবং অ্যাঙ্গেল অফ ইন্টারনাল যে ফ্রিকশন, এই যে ভ্যালু গুলো এগুলো সবই কিন্তু ইফেক্টিভ ব্যবহার করে আমাদের ইফেক্টিভ স্ট্রেস আইডেন্টিফাই করতে বলে। আশা করি এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার। জি স্যার। জি স্যার। ওকে, এবার হচ্ছে আমরা আমরা যে দুইটা স্ট্রেস শিখলাম, যে টোটাল স্ট্রেস এবং ইফেক্টিভ স্ট্রেস, এই দুইটার যদি কম্বাইন্ড কোন ইফেক্ট আসে বা কম্বাইন্ড ফেইলিওর ইনভলভ যদি আমাদেরকে ড্র করতে বলে, সেক্ষেত্রে কি রকম হবে সেটা আমরা দেখব। এখানে খেয়াল করো, এখানে যে গ্রাফটা আছে, এই গ্রাফে আমাদের ওয়াই অ্যাক্সিসে হচ্ছে শিয়ার স্ট্রেস আছে, এক্স অ্যাক্সিসে হচ্ছে আমাদের নরমাল স্ট্রেস আছে। তো নরমাল স্ট্রেস দুইটা এখানে কনসিডার করতেছি আমরা, একটা হচ্ছে ইফেক্টিভ আর একটা হচ্ছে টোটাল। তো এখানে দুইটা কালারের লাইন আছে, স্ট্রেট লাইন যে দুইটা ভিতরে ড্র করা হয়েছে গ্রাফে, দুইটা কালারের আছে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রিন। তো ব্লু কালারের যে লাইনটা, সেটা গ্রিন কালারের লাইন থেকে কিছুটা নিচে আছে, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, তো আসলে এই যে ব্লু লাইন বা এই যে গ্রিন লাইন, এই দুইটা লাইন আসলে কি ইন্ডিকেট করে? এই যে স্ট্রেট লাইনগুলো, এগুলো কি ছিল? সবই আমাদের যে শেয়ার স্ট্রেসের যে লাইনগুলো ছিল, সেই লাইনগুলো সবই কিন্তু স্ট্রেট ছিল। তো এখানে ব্লু লাইন এবং গ্রিন লাইনের ভিতরে পার্থক্য আছে দুইটা। ব্লু লাইন যেটা, সেটা হচ্ছে কার জন্য বলতো? টোটালের জন্য হবে নাকি ইফেক্টিভের জন্য হবে? ব্লু লাইন যেটা আছে সেটা হচ্ছে টোটাল স্ট্রেসের জন্য। আর গ্রিন কালারের যে লাইন যেটা কিছুটা উপরে আছে, সেটা হচ্ছে ইফেক্টিভ যে স্ট্রেস আছে সয়েলের উপরে, সেই ইফেক্টিভ স্ট্রেসের জন্য যে লাইনটা আমরা পাই এখানে। তো এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে সয়েলের উপরে ইফেক্টিভ যে স্ট্রেসটা আসে, সেটা কিন্তু টোটাল স্ট্রেসের ভ্যালু থেকে বড় হয়। এই কারণেই কিন্তু এই লাইনটা টোটাল স্ট্রেসের লাইন থেকে কিছুটা উপরে হয়। বুঝতে পারছো এটা? এটা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তো এখানে এটা স্যার, একটু ইফেক্টিভ আমরা, স্ট্রেসের ভ্যালু টোটাল স্ট্রেসের ভ্যালু থেকে বেশি হয়। হ্যাঁ, ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালু টোটাল স্ট্রেসের ভ্যালু থেকে বেশি হয়। এই কারণেই গ্রাফে ইফেক্টিভ স্ট্রেসের যে লাইনটা, সেটা টোটাল স্ট্রেসের লাইন থেকে কিছুটা উপরে আছে। বুঝতে পারছো এটা, যে কেন উপরে আছে? কারণ ভ্যালুটা বেশি হয়। তো এটা আসলে কিভাবে ঘটে দেখো, এটা আসলে হচ্ছে যখন একটা সয়েল স্পেসিমেন আমরা কনসিডার করি, সয়েলের ভিতরে কি কি থাকতে পারে? সয়েলের ভিতরে ওয়াটার থাকতে পারে এবং সয়েল পার্টিকেল থাকতে পারে। তো এই যে ইফেক্টিভ স্ট্রেসটা আসে যেটা সয়েলে, সেটা শুধুমাত্র এই যে সয়েল পার্টিকেলটা থাকে সয়েল স্পেসিমেন্টে, তার উপরে যতটুকু প্রেসার আসতেছে সেটাই হচ্ছে ইফেক্টিভ। আর টোটালে কি কি কনসিডার করা হয়? টোটালে ওই যে তোমার সয়েল পার্টিকেল গুলা থাকে, সেটা থেকে আমাদেরকে কি করতে হয়, ওই যে পোর ওয়াটার প্রেসার, সেটাও কিন্তু এখানে চলে আসে। সয়েলের যে বেইট বিষয়টা, সেটা কিন্তু ইফেক্টিভে বেশি, টোটালে কিন্তু কম। সো এই কারণে ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালুটা টোটাল স্ট্রেস থেকে কিছু পরিমাণ বেশি থাকে। এই কারণে গ্রাফেও আমরা দেখতে পাচ্ছি যে ইফেক্টিভ স্ট্রেসের যে ভ্যালু, সেটা টোটাল স্ট্রেস থেকে কিছুটা বেশি এবং এই লাইনটাও কিছুটা উপরে। বুঝতে পারছো এটা সবাই? জি স্যার। সো তোমাদের এক্সামে কোশ্চেনে যদি এরকম কোনো আসে যে ড্র দা গ্রাফ অফ টোটাল স্ট্রেস এন্ড ইফেক্টিভ স্ট্রেস ইন এ সিঙ্গেল গ্রাফ, সেক্ষেত্রে কিন্তু এই যে গ্রাফটা আছে এটা ড্র করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু টোটাল স্ট্রেস এবং ইফেক্টিভ স্ট্রেস দুইটারই যে ফেইলিওর ইন গ্রাফ বা যে প্যাটার্ন, সেটা কিন্তু এই একসাথে আছে এখানে। ওকে, এখন সয়েলের আমরা যে বিষয়গুলো দেখলাম, যে বিভিন্ন বিষয় ছিল, শিয়ার স্ট্রেস, নরমাল স্ট্রেস, তারপর আরো যে কিছু কথাবার্তা ছিল এখানে, শিয়ার স্ট্রেসের যে বিষয়গুলা, এগুলো আসলে আমরা ভ্যালুগুলা কিভাবে পাবো বা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো যে শিয়ার স্ট্রেসের ভ্যালু কত? তো এই যে আইডেন্টিফিকেশন ভ্যালুগুলা, এগুলো বিভিন্ন টেস্টের সাহায্যে করা হয়। তো এই টেস্ট গুলা